ওকে দেখ, তাহলে আজকে আমাদের হচ্ছে পুরোপুরি নতুন টপিক, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকেই কিন্তু এটা জানতে হয়, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে হচ্ছে আমাদের একটা ইঞ্জিনিয়ার হতে গেলে তার বেসিক, মানে একটা ইঞ্জিনিয়ারিং যে কোনো প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং যে কোনো ওয়ার্ক, বেসিক যে প্রিন্সিপালগুলো মেনে চলে সেইগুলোই হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তার মধ্যে বেসিক হচ্ছে কীরকম টাইপের ফোর্স কীরকমভাবে নেচার করে, ঠিক আছে। যদি আমরা ট্রাসের কোনো জিনিস বানাই সেটা কীরকমভাবে বানাতে হয়, ঠিক আছে। কোনো একটা যদি লোডকে যদি আমরা নিয়ে যাই, সে হচ্ছে তার সমস্যা, যে জিনিসটার উপর দিয়ে নিয়ে যাব তার সেরকম কীভাবে ফ্রিকশন দেয়, ঠিক আছে। কোনো একটা লোড পড়লো বা কোনো একটা হচ্ছে আমাদের কোনো একটা মুভমেন্ট হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কীরকম ওয়ার্ক এনার্জি জেনারেট হচ্ছে, ঠিক আছে। রিলেটিভলি ওয়ার্ক কীরকমভাবে কাজ করছে, তারপরে বিশেষ করে কোনো একটা বস্তু তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে, কোন পজিশানে, তার মুভমেন্ট অফ ইনার্শিয়া কীরকম হয়, এবং হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি আর একটা অবজেক্টকে যদি ইম্প্যাক্ট করে তাহলে দুটোর হচ্ছে মুভমেন্টটা কীরকমভাবে নেচার কাজ করে, এই সমস্ত জিনিসগুলি হচ্ছে আমাদের বেসিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে আছে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমাদের সব জিনিস আমাদের জানার দরকার নেই, যেহেতু আমরা বিটেক পড়ছি না বা ডিপ্লোমা পড়ছি না, সুতরাং এই সব জিনিস আবার নতুন করে আমাদের ডিটেলসে পড়ার দরকার নেই। শুধুমাত্র পরীক্ষা পারপাসের জন্য যতটুকুনি আমাদের জানতে হবে সেই জিনিসগুলি আমরা জানবো। এমনিতেই তোরা এগুলো অলরেডি বিটেকে পড়ে এসেছিস বা ডিপ্লোমায় পড়ে এসেছিস, ঠিক আছে। আর আমি যে জিনিসগুলো পড়াবো সেগুলো হচ্ছে পুরোপুরি তোর পিএসসি রিলেটেড টপিকগুলি পড়াবো, কারণ এই যে যে টপিকগুলো বললাম এগুলো হচ্ছে সমস্ত কিছু হায়ার স্টাডিজ, গেট ফেট এই সব পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এই পিএসসির ক্ষেত্রে সব কটা টপিক কাজে লাগে না। তো এখন কোন কোন টপিকগুলো হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে সেই জিনিসগুলোকে আমরা একটু হাইলাইট করি। ফার্স্ট, যেমন ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যানালিসিস অফ সিম্পল ট্রাস, এই চ্যাপ্টারটা আমরা পড়বো। ফ্রিকশন আমাদের পড়ার দরকার নেই, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখেছি ফ্রিকশন থেকে কোনো কোশ্চেন আসেনি, সুতরাং ফ্রিকশন নিয়ে আমরা অত মাথা ব্যথা করবো না। ওয়ার্ক এনার্জি, ভার্চুয়াল ওয়ার্ক, সেন্টার অফ গ্র্যাভিটি আর মুভমেন্ট অফ ইনার্শিয়া, এই ইম্পালস মোমেন্টাম এইগুলো ফেগুলো এগুলো সব গেট স্ট্যান্ডার্ডের কোশ্চেনে আসে, সুতরাং এইগুলো হচ্ছে আমাদের পিএসসি স্ট্যান্ডার্ডের নয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা করবো না। তাহলে এখানে দেখ মেনলি হচ্ছে আমরা করব হচ্ছে 6টা টপিক। প্রথমে হচ্ছে ফোর্সের ইকুইলিব্রিয়াম কীভাবে নেচার করে সেইটা, তারপরে ট্রাসের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কীরকম প্রিন্সিপাল মেনে চলে সেইটা দেখব। ওয়ার্ক এনার্জি কীরকমভাবে কাজ করে, বিভিন্ন টাইপের ওয়ার্ক কীরকমভাবে কাজ হয়, আর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি আর মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো এইখানের মধ্যে সবচেয়ে যদি ভাইটাল, সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, তাহলে সেটা হলো আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি, যদি র্যাঙ্ক ওয়াইজ যদি আমি ভাবি, আর মুভমেন্ট অফ ইনার্শিয়া ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য কিন্তু এই দুটো টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো টপিক থেকে তোর যে কোনোভাবে প্রত্যেক বছর কিছু না কিছু কোশ্চেন এসেইছে। তোরা পিএসসি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘাঁটিস বা এসএসসিরও কোশ্চেন ঘাঁটিস, কোনো না কোনো একটা কোশ্চেন কিন্তু এই দুটো টপিক থেকে একটা না একটা এসছেই, ঠিক আছে। সুতরাং এই দুটো টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ার সময় অনেক সময় অনেকে এই দুটো টপিক পড়ে, কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ার আগে এই দুটো টপিক কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে আছে। তো আগে আমরা এইটাকে পড়ে নেব। এরপর যদি নেক্সট যদি ইম্পর্টেন্ট টপিক বলিস, সেটা হলো ইকুইলিব্রিয়াম অফ ফোর্স আর হচ্ছে অ্যানালিসিস অফ সিম্পল ট্রাস, ঠিক আছে। এইখান থেকে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স থেকেও একটা কোয়েশ্চেন এসেছিলো, সম্ভবত 2000, ওটা কত সাল আমার মনে নেই, তবে পিএসসিতে একটা কোয়েশ্চেন এসেছিলো। আর ট্রাস থেকে তো এমনি আসে, ট্রাস যদি বেসিক না জানতে পারিস তাহলে আমাদের হচ্ছে তোর স্ট্রাকচারাল অ্যানালিসিসের সলভগুলো করতেও সমস্যা হয়, ঠিক আছে। ডিটারমিনেসি ইনডিটারমিনেসি যখন বার করবো তখন এই ট্রাসের কনসেপ্টটা খুব লাগে। ট্রাস থেকে একটা লোড দিলে অন্য জায়গার লোড কীভাবে ট্রান্সফার হবে, এইগুলো থেকেও পিএসসিতে কোশ্চেন আসে। আর লাস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি আর ভার্চুয়াল ওয়ার্ক, ঠিক আছে, এই দুটো। তো প্রায়োরিটি ওয়াইজ যদি আমরা সাজাই, ফার্স্ট হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, মুভমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, অ্যানালিসিস অফ সিম্পল ট্রাস, তারপর ওয়ার্ক এনার্জি আর ভার্চুয়াল ওয়ার্ক। সবার ক্লিয়ার?
ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সিলেবাস পুরো ক্লিয়ার, বেশি দিন টাইম লাগবে না ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা শেষ করতে, কারণ আমি একদম সেই বিশাল গভীরে যদি গেটের যদি পড়াতাম এটা তাহলে আমি অনেক ডিটেলসে পড়াতাম, কিন্তু যেহেতু তোরা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিস সুতরাং সেখানে আমি এত ডিটেলস কিছু করাবো না, ঠিক আছে? স্যার বলছি এগুলোতে কেএমসি কোশ্চেনও তো হয়ে যাবে না? অবশ্যই পিএসসির সিলেবাস মানে কেএমসি সিলেবাস, এটুকুনি মনে রাখবি, ঠিক আছে? কিছু কিছু জিনিস চেঞ্জেস আছে, যেমন কেএমসিতে ফ্লুইড মেকানিক্স এক্সট্রা থাকে থাকে, কিন্তু আমি যে যে জিনিসগুলো পড়াবো ওগুলো করলেই ওর বাইরে আশা করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এবং এটাতে একদম দেবী ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জিনিসগুলো তোরা এর আগে অলরেডি যেহেতু পড়ে এসেছিস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জিনিসগুলো খুবই বেসিক মনে হবে, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে হেডিং দে চ্যাপ্টার 01, ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। of forces, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্স স্টার্ট করছি। তো দেখ এখান থেকে টার্ম থেকেই বুঝতে পারছি যে আমরা এখানে ফোর্সের সম্পর্কে আলোচনা করব। ফোর্স নিয়ে হচ্ছে তোরা নিশ্চয়ই সবাই জানিস, তাও একটু আমি বলে দিই, আমাদের এখানে বাস্তবে যে ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্য যে যে ফোর্সগুলো হচ্ছে আমরা জানি, কি কি ফোর্স হচ্ছে আমরা জানি বলতো, মানে ফিজিক্যালি আমরা যেগুলো বুঝতে পারি, যেমন হচ্ছে দেখ গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা বুঝতে পারি। তারপরে কি ফোর্স আমরা রিয়েলাইজ করতে পারি, ফ্রিকশনাল ফোর্স আমরা বুঝতে পারি। তারপর ম্যাগনেটিক ফোর্স, বুঝতে পারি, ঠিক আছে? এই ধরনের হচ্ছে আমরা ফোর্সগুলোকে ফিজিক্যালি রিয়েলাইজ করতে পারি, তাই তো? ফিজিক্যালি আমরা অনুভব করতে পারি যে এই ফোর্সগুলো হচ্ছে আমাদের চারপাশে আছে। তো ফোর্সের এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো পুরোপুরি ডিপেন্ড করছে যে কোনো মেটেরিয়ালের তার মাস এবং সেই মেটেরিয়ালটা কতটা অ্যাক্সেলারেশন বরাবর যাচ্ছে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কতটা ত্বরণে যাচ্ছে, তার স্পিডটা কী রেশিওতে বাড়ছে, ঠিক আছে? এই দুটোকে নিয়েই হচ্ছে আমাদের নিউটন কী করেছিল, নিউটনসের সেকেন্ড ল ডেসক্রাইব করেছিল, তাই তো? তাহলে নিউটনস সেকেন্ড ল কী বলেছিল? নিউটনস সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল কী বলেছে না, নিউটনসের সেকেন্ড ল যদি আমরা দেখি, সেখানে হচ্ছে সেকেন্ড লতে আমাদের বলেছে যে যে কোনো এর ক্ষেত্রে, ম্যাটারের ক্ষেত্রে ফোর্স ইজুকাল টু কি, এম ইন্টু এ, তাই তো? মানে হচ্ছে মাস ইন্টু অ্যাসিলারেশন, ঠিক আছে? এবার অ্যাসিলারেশন মানে কি, অ্যাসিলারেশন মানে কি, ভেলোসিটি বাই টাইম, তো ত্বরণ মানে জানিস তো। এবার ফোর্সের যে ইউনিট, এর ইউনিটকে আমরা নিউটন দিয়ে ডিনোট করি। মাসের ইউনিট কি, মাসের ইউনিট হচ্ছে কেজি, আর ত্বরণের ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? সুতরাং 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? অনেক সময় এই শর্ট কোশ্চেনও এরকম দিয়ে দিতে পারে যে 1 নিউটন সমান কত। এর আগে আমি একটা পরীক্ষা তোদের দিয়েছিলাম এই কোশ্চেনটাই, যে 1 নিউটন সমান কত, ঠিক আছে? তো এই জিনিসটা আমাকে এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা ফোর্স দেখ, এই যে ফোর্সটা অ্যাক্ট করছে, তাহলে এই ফোর্সটা কোন কোন ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করছে আমাকে বলতো। ফোর্সটা কী কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট হচ্ছে যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করছে ফোর্সটা, সেটা হচ্ছে তোর
ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড অফ ফোর্স, ফোর্সটা কতটা ভ্যালু, ঠিক আছে। দ্বিতীয় নম্বর ফ্যাক্টরটা হচ্ছে ইট পয়েন্ট অফ অ্যাকশন, ইট পয়েন্টস অফ অ্যাকশন, এই কোন জিনিসের ওপর তার অ্যাকশনটা দিচ্ছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে ডাইরেকশন অফ ইটস অ্যাকশন, ডাইরেকশন অফ ইটস অ্যাকশন, ঠিক আছে। তাহলে দেখ, প্রথমে হচ্ছে যদি এক্সাম্পল দিয়ে ভাবি, ধর আমাদের এক্সাম্পলের থ্রু দিয়ে যদি আমি বলি, তোর একটা ধর এরকম ধর একটা পাথর আছে, ঠিক আছে। আর ধর আমার এরকম একটা ছোট প্লাস্টিকের পিং পং বল আছে, ঠিক আছে। এই দুটোকেই আমার গ্রাউন্ডে ফেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আগে আমাকে বলতো যে কোন বস্তুটার ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হবে। অবশ্যই ভারী জিনিসটারই ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হবে, কারণ এর মাসটা অনেক বেশি, তাই তো, তাই এর ইম্প্যাক্ট নেচারটা অনেক বেশি হবে। পিং পং বল কিন্তু তুলনামূলকভাবে হালকা হয়, সেই জন্য এর ইম্প্যাক্টটা কম হয় যদি একই ডিস্টেন্স থেকে যদি সেম এতে ছাড়া হয়। কিন্তু পিং পং বলকে যদি জোর ফোর্সে দিয়ে, মানে অনেক ফোর্স দিয়ে হয়, তখন তার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। তারপর হচ্ছে ইট পয়েন্ট অফ অ্যাকশন, ঠিক আছে। কোথায় হচ্ছে আমরা জিনিসটাকে দিচ্ছি। ধর আমি যদি একটা মাটিতে কোনো একটা পাথরকে ফেলি, সে যতটা না ইম্প্যাক্ট করবে, তোর একটা যদি শক্ত হচ্ছে তোর পাথরের ওপর, আমাদের ধর মেঝের ওপর যদি পাথরটাকে ফেলি, তার ইম্প্যাক্ট জিনিসটা আলাদা হবে। কারণ কি, কারণ মাটি হচ্ছে ফোর্সটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, তাই তো, সে স্পঞ্জের মতো একটা রিয়াক্ট করবে, ফোর্সটাকে সে অ্যাবজর্ব করে নেবে। কিন্তু যে মেঝেটা সেটা পুরো কংক্রিটে, কিন্তু সে সেইভাবে অ্যাবজর্ব করবে না, সেই জন্য সে তাৎক্ষণিক একটা রিয়াকশান দেবেই। এবার হচ্ছে ডাইরেকশন অফ ইটস অ্যাকশন, ফোর্সটা কীভাবে হচ্ছে ডাইরেক্টলি। যখন মনে রাখবি যে কোনো জিনিস যখন ডাইরেক্টলি যখন অ্যাক্ট করছে, তখন তার কিন্তু ইম্প্যাক্টনেসটা অনেক বেশি থাকে। কোনো ফোর্স যদি এরকম সাইড থেকে যদি এসে পড়ে, তাহলে তার কিন্তু ইম্প্যাক্টটা তুলনামূলকভাবে কম হবে, কারণ কি এর ফোর্সটা হচ্ছে চারিদিকে ডিভাইড হয়ে যায়। সেটাই হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের মেন জানার বিষয় যেটা, সেটা হচ্ছে এইটাই, যে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি হচ্ছে তো ফোর্স দেয়, তাহলে তার ক্ষেত্রে কী হতে পারে, ঠিক আছে। তো এই তিনটে ফ্যাক্টরের ওপর কিন্তু তোর আমার ফোর্স কিন্তু ডিপেন্ড করে। এই জায়গাটা সবার ক্লিয়ার? কোনটা বল? ম্যাগনিটিউড অফ ফোর্স, তাই তো। দেখ, ম্যাগনিটিউড অফ ফোর্স মানে হচ্ছে তোর আমার ফোর্সটার ভ্যালুটা কত। তুই একটা পাথর নিয়েছিস, একটা বড় সাইজের পাথর নিয়েছিস, আর একটা পিং পং বল নিয়েছিস। তাহলে ধর দোতলা থেকে আমি পাথরটা তোর উপর, তোর মাথাতে ছাড়ছি, ঠিক আছে। সেই জিনিসটা যতটা না ইম্প্যাক্ট পড়বে, ওই পিং পং বলটা যদি তোর মাথায় পড়ে, কোনটা বেশি আঘাত দেবে তোকে বল? অবশ্যই পাথরটা দেবে, তাই তো। সুতরাং এই পাথরটার ম্যাগনিটিউড অফ ফোর্সটা, তার ভ্যালুটা কত, তার উপর হচ্ছে ডিপেন্ড করছে ফোর্সটা কীরকমভাবে কাজ করবে, ঠিক আছে। এইখানে ওইটা বলছে। ক্লিয়ার এই ব্যাপারটা? এবারটা ক্লিয়ার তো রে? চ হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা একটা নতুন জিনিস, এই যে ফোর্সটা, ঠিক আছে, এখানে আরও অনেক জিনিস আছে, যে সেন্স অফ নেচার, আমি জিনিসটাকে পুশ করছি না পুল করছি, অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তো সেগুলো অত জানার দরকার নেই, অত রামায়ণ মহাভারত জেনে আমাদের দরকার নেই, আমাদের যতটুকুনি কাজে লাগবে ততটুকুনি পড়বো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের ফোর্স সিস্টেম। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফোর্স সিস্টেম। কোশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে আসে, এইখান থেকে একটা আসতে পারে, ফোর্স সিস্টেম।
ফোর্সগুলো আমার যে এই যে ফোর্সগুলো পড়ছে, ইম্প্যাক্ট যে ফোর্সগুলো পড়ছে, এগুলো কীরকমভাবে পড়ছে সেটাই হচ্ছে আমরা এখানে শিখব। ঠিক আছে, তো দেখ ফোর্স সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের আমরা নাম দিয়ে একে ডিনোট করি। কয়েকটা নাম হচ্ছে আমরা এখানে লিখে নেব, তারপরে সেই নামগুলোর হচ্ছে আমরা ডেসক্রিপশন আস্তে আস্তে দিতে থাকবো। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোর কোলিনিয়ার। কোলিনিয়ার কি লিখলাম? CLL, কোলিনিয়ার। এই কালিটা দেখতে পাচ্ছিস তো রে? স্যার কতটা পড়লেন টেস্ট দেখাবেন? কে? কতটা পড়লেন টেস্ট দেখান একটু। এই তো রে একটুখানি পড়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের কোলিনিয়ার ফোর্স। ঠিক আছে, সেকেন্ডে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট ফোর্স। আর 3 নম্বর হচ্ছে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোপ্ল্যানার। ঠিক আছে, এবার এই তিনটে জিনিসের সম্পর্কে আমি বলি। ঠিক আছে, যখন কোনো ফোর্স তার লাইন অফ অ্যাকশন সেম লাইনে হচ্ছে থাকবে। ঠিক আছে, আগে লিখিয়ে দিই, একটা লিখিয়ে দিয়ে তারপর আমি সাইডে ড্রয়িংগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি জায়গাটা বুঝতে পারবো যে কতটুকু লাগবে। ঠিক আছে, একটু লিখে নে। দ্য ফোর্সেস হুজ lines of action lie on the same line। পুরোটা আগে লিখিনি, তারপর আমি পুরো জিনিসটা বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, লাইন করে দিলাম। ঠিক আছে, এটা আমি আলাদা কালিতে লিখি, তাহলে জিনিসটা হাইলাইট হয়ে থাকবে। অন সেম লাইন তাকে বলবো কোলিনিয়ার। কনকারেন্টের ক্ষেত্রে লিখবো, দেখ, দ্য ফোর্সেস which meet at one point ঠিক আছে, যখন হচ্ছে তারা হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে তোর পয়েন্টে যখন হচ্ছে তারা একসাথে মিট করবে তখন তাকে বলা হয় কনকারেন্ট। আর কোপ্ল্যানারের ক্ষেত্রে লিখবো দ্য ফোর্সেস, আমি সব কটা ছবি এঁকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দ্য ফোর্সেস whose line of action on the same plane। দাঁড়া, এটা আলাদা লাইনে লিখি। অন দ্য সেম প্লেন। PLANE, প্লেন, তাই তো? ঠিক আছে, এবার জিনিসগুলোকে আমরা এক একটা করে বুঝতে থাকি। ফার্স্টে দেখ বলছে কোলিনিয়ার ফোর্সে বলছে, দেখ, যেখানে ফোর্সেস হুজ লাইন্স অফ অ্যাকশন লাইজ অন দ্য সেম লাইন। মানে সাপোজ ধর এই হচ্ছে আমার একটা লাইন, হরাইজন্টাল লাইন। এটা ডট ডট দিয়ে করি তাহলে বুঝতে পারবে।
ঠিক আছে, এইটা একটা ভার্টিক্যাল লাইন, দুটো লাইন টানলাম কিন্তু, ঠিক আছে। এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, ঠিক আছে, বেশ এর মধ্যেই করি ড্রয়িংটা। এবার দেখ এই ড্রয়িংটার ক্ষেত্রে এই যে এই লাইনটা টানলাম, নির্দিষ্ট একটা লাইন টানলাম, সাপোজ ধর এ বি লাইন টেনেছি, এটা একটা, এটা হচ্ছে সি আর ডি। এইখান দিয়ে ধর আমার একটা ফোর্স অ্যাক্ট করছে এই পয়েন্টে, এই দিকে কাজ করছে। আবার এইখান থেকে একটা ফোর্স কাজ করছে এই ডিরেকশনে এই দিকে। আবার এখান থেকে একটা ফোর্স কাজ করছে এই দিকে, ঠিক আছে। এটা 1 নম্বর ফোর্স, এটা হচ্ছে 2 নম্বর ফোর্স, এটা হচ্ছে 3 নম্বর ফোর্স। তাহলে ডেফিনেশন থেকে তোরা আমাকে বলতো যে কোলিনিয়ার ফোর্স কোন দুটো কোন ফোর্সগুলো হচ্ছে কোলিনিয়ার একে অপরের? স্যার এও আর বিটা, মানে এটা 1 আর 2। হরিজন্টাল কোলিনিয়ার, আর এক, ভার্টিক্যাল যেটা ভার্টিক্যাল। হ্যাঁ, তার মানে কি 1 2 3, এই যে তিনটে ফোর্স, তার মধ্যে 1 আর 2 হচ্ছে একই লাইনে আছে, তাই ঠিক আছে। মানে আমি একই পয়েন্টে ছেদ করতে হবে তার কিন্তু বলছি না। আমি ধর এইটার এক কাজ করলাম, এটার ডাইরেকশানটাকে আমি উল্টো দিকেই করে দিলাম, দুটো ধর এই দিকেই আছে, একসাথে এক জায়গায় মিট করছে না, কিন্তু তাদের ফোর্সের ডিরেকশনটা একদিকেই আছে। একটা লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে যখন, লাইন অফ অ্যাকশনটা সেম লাইনে যখন থাকছে, তখন তাকে বলছে একে অপরের কোলিনিয়ার। এবার তাহলে আমাকে বলতো এইগুলোর মধ্যে কোলিনিয়ার কোনটা, কার কোলিনিয়ার? সাপোজ ধর এরকম আছে ফোর্সগুলো, এটা হচ্ছে ধর এখানে আছে, এইটা এখানে একটা আছে, বেশ ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। এখানে কোলিনিয়ার ফোর্স কটা তোরা দেখতে পাচ্ছিস আমাকে বল? স্যার 1 3 একটা, 2 5 একটা, আর 4টা তো স্যার এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 1 2 এই 1 3 হচ্ছে একে অপরের কোলিনিয়ার, ডাইরেকশন কিন্তু দেখ আলাদা আছে। তার মানে এই নয় যে তারা কোলিনিয়ার হতো, ডাইরেকশন হচ্ছে আলাদা হতেই পারে, কিন্তু তারা একই লাইনের মধ্যে আছে। লাইন অফ অ্যাকশনটা, তাদের অ্যাকশনের যে লাইনটা, সেটা কিন্তু একটা লাইনের মধ্যে আছে। তাহলে এরা হচ্ছে একে অপরের কোলিনিয়ার, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে এখানে 5 3 হচ্ছে একে অপরের, আর এখানে হচ্ছে তোর এই 5 2, 5 আর হচ্ছে 2 হচ্ছে একে অপরের কোলিনিয়ার, আর এখানে 1 3 হচ্ছে একে অপরের কোলিনিয়ার, ঠিক আছে। এইটা পুরো ব্যাপারটা বুঝে গেছে কোলিনিয়ারের। এবার হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট বলছে দেখ ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট। তাহলে এবার আমাকে বল এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, এই পয়েন্টটায় মিট করছে, ঠিক আছে। তো দাঁড়া, এই ড্রয়িংটা এইভাবে না করে আমি একটু জটিল করে দিই, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। ধর 2-3টে পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সাপোজ ধর এখানেও একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এবার ধর এখানে একটা ফোর্স অ্যাক্ট করছে, এখানে একটা ফোর্স অ্যাক্ট করছে, এখানে একটা ফোর্স অ্যাক্ট করছে, এখানে একটা করছে, এখানে একটা করছে, ঠিক আছে। এবার আমি নাম দিচ্ছি, এর ধর নাম দিলাম 1 2 3 4 5। বলছে দ্য ফোর্সেস হুইচ মিট ওয়ান পয়েন্ট। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে বলতো কনকারেন্ট ফোর্স কোনগুলো হবে? এক দুই একটা মিট করছে যেটা, আর স্যার হ্যাঁ 2 3টা আবার 4 5 4 5টা একটা পয়েন্টে মিট করছে, ঠিক। তার আবার মানে স্যার কি 2 আর 3টা হতে পারে নাকি? না, এখানে দেখ বলেছে কি যারা হচ্ছে একটা পয়েন্টে মিট করবে। আমার যদি লাইন অফ অ্যাকশনের কথা কিন্তু বলেনি, লাইন অফ অ্যাকশন একটা পয়েন্ট দিয়ে যেতেই পারে, কিন্তু কনকারেন্ট বলছে যে যখন সবকটা ফোর্স এসে একটা জায়গায় মিট করবে,
তখন তাকে বলা হচ্ছে কনকারেন্ট ফোর্স একে অপরের। ঠিক আছে, এখানে দেখ 3 নম্বরটা হচ্ছে সি এতে এসে মিট করছে, কিন্তু আবার 2টা সি থেকে বেরিয়ে যাচ্ছে, মিট করছে না, অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে। কিন্তু এখানে 2 নম্বর ফোর্সটা আর 1 নম্বর ফোর্সটা এ পয়েন্টে এসে মিট করছে। ঠিক আছে, সুতরাং 1 2 হচ্ছে একে অপরের কনকারেন্ট। তার মানে কি, কোলিনিয়ার মানে হচ্ছে একই লাইন, কনকারেন্ট মানে হচ্ছে একটা পয়েন্ট, আর কোপ্ল্যানার মানে হচ্ছে একই প্লেন। একই প্লেন মানে হচ্ছে ধর আমার একটা প্লেন আছে, সেটা ধর হচ্ছে এরকম একটা প্লেন আছে, এরকম আমার একটা হরাইজন্টাল ধর প্লেট আছে। ঠিক আছে, আমার ধর সাপোজ একটা ফোর্স আসছে এইভাবে আসছে, একটা ফোর্স ধর এইভাবে আসছে, একটা ফোর্স ধর এইভাবে আসছে। ঠিক আছে, আবার একটা ধর ফোর্স এইভাবে আসছে। ঠিক আছে, এবার এই ফোর্সগুলোর নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এবার বলতো কোপ্ল্যানার ফোর্স কোনগুলো? সবকটাই তো 1 আর 2 হবে, হচ্ছে। একটা প্লেনের ওপর তো সবকটাই আসছে। না, কোপ্ল্যানার মানে কি সেম প্লেনে, একটাই প্লেনে থাকবে। এরা স্যার 1 আর 2 পয়েন্ট হতে হয়তো পারে। তার একটা পয়েন্ট হয়তো মিট করছে, কিন্তু দেখ প্লেন কিন্তু হরাইজন্টাল প্লেনে 1 আর 2 আছে, ওদের ডিরেকশন আলাদা হলে এক্স আর ওয়াই, হরাইজন্টাল প্লেনে কিন্তু 1 আর 2 আছে। 4 নম্বরটা দেখ ডাইরেক্ট ভার্টিক্যালি পড়ছে, হরাইজন্টালি কিন্তু পড়ছে না। 3 নম্বরটা দেখ ইনক্লাইন্ড পড়ছে, হরাইজন্টাল কি পড়ছে। তার মানে কি ওরা হরাইজন্টাল প্লেনেই আছে। বোঝাতে পারছি আমি কোন প্লেনেতে আছে। আমার ধর আমরা যখন প্রিন্সিপাল স্ট্রেস ডায়াগ্রাম যখন পড়ি, প্রিন্সিপাল স্ট্রেস ডায়াগ্রাম পড়ি, তখন দেখবি অনেক সময় কোশ্চেনে এরকম দিয়েই দিতে পারে যে কোলিনিয়ার কনকারেন্ট ফোর্স দেওয়া হয়েছে, তুমি বোঝো। তাহলে কি এখানে দেখ এই প্লেনেতে ধর এরকম একটা ফোর্স দিয়েছে, এরকম একটা ফোর্স দিয়েছে, এই প্লেনেতে এরকম একটা ফোর্স থাকে, আর এই দিকে কি থাকে, এরকম আমাদের শেয়ার স্ট্রেস থাকে, তাই তো। এইভাবে আমাদের শেয়ার স্ট্রেসগুলো থাকে। ঠিক আছে, তাহলে এখানে বলতো আমাদের কোপ্ল্যানার ফোর্স কোনগুলোকে আমরা বলবো। এটা ধর সিগমা ওয়াই, এটা হচ্ছে সিগমা এক্স, এটা সিগমা জেড, এটা হচ্ছে টাউ এক্স ওয়াই, আর এটা হচ্ছে টাউ এক্স ওয়াই। এখানে কোপ্ল্যানার ফোর্স কোনগুলোকে বলবো বল। শুধু স্যার প্রত্যেকটা আলাদা আলাদা ডিরেকশন তো। হ্যাঁ, ডিরেকশন আলাদা থাক না, কোপ্ল্যানার ফোর্স কোনগুলোকে বলবো বল। সেম প্লেনে তো কোনোটাই নেই, এক্স না, ওয়াই জেড আছে। কোপ্ল্যানার ফোর্স হচ্ছে শেয়ার স্ট্রেসগুলো হচ্ছে কোপ্ল্যানার আছে। ভালো করে জিনিসটা বোঝ। দেখ শেয়ার স্ট্রেসগুলো হচ্ছে এই প্লেনেতে, এই দুটো শেয়ার স্ট্রেস কিন্তু এই প্লেনেতেই কাজ করছে, এই ডিরেকশানে থাক এই ডিরেকশানে থাক, কিন্তু কাজ করছে কোথায়, এই প্লেনের ওপরই তো কাজ করছে। আবার এইটার ক্ষেত্রে দেখ এর শেয়ার স্ট্রেস কিন্তু এই প্লেনেতে কাজ করছে। ব্যাপারটা বোঝাতে পারছি। কোপ্ল্যানার মানে হচ্ছে সেম প্লেনেতে কোন কোন ফোর্সগুলো কাজ করছে। এই প্লেনেতে কোন কোন ফোর্স কাজ করছে, দেখ এই ফোর্সটা কাজ করছে আর এই ফোর্সটা কাজ করছে। তাহলে কি এই দুটো ফোর্স হচ্ছে একে অপরের কোপ্ল্যানার। এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে একে অপরের কোপ্ল্যানার। আবার এইটার ক্ষেত্রে হচ্ছে এই ভার্টিক্যালি যে জিনিসটা আছে সেইটা হচ্ছে একে অপরের কোপ্ল্যানার। বুঝতে পারলাম, মানে প্লেনটা কোন প্লেনেতে আছে সেইটা হচ্ছে আমার একে অপরের কোপ্ল্যানার বলবো। দাদা তাহলে প্রথম ডায়াগ্রামটা কি হবে? এবার আসবো তো, দাঁড়া বলছি আমি, ওই জন্যই তো বললাম ইন্টারেস্টিং জিনিস। তাহলে এরা হচ্ছে একে অপরের একই তলেতে কাজ করছে, একই প্লেনেতে কাজ করছে। ঠিক আছে, তো এই জিনিসটা গেল আমার হচ্ছে কোপ্ল্যানার। এবার দেখ তিনটে যে ডেফিনেশন বললাম, এই তিনটে ডেফিনেশনকে যদি আমরা সমষ্টি করি তাহলে কি জিনিসটা আসবে, কোলিনিয়ার, কনকারেন্ট আর কোপ্ল্যানার, তিনটেকে হচ্ছে আমরা কম্বাইন করছি। তাহলে ফার্স্টে আমাকে বল, যেখানেই হচ্ছে আমাদের টার্ম আসবে 4 নম্বর টার্মটা, তো আমাকে বল কোপ্ল্যানার কনকারেন্ট, কোপ্ল্যানার কনকারেন্ট। তাহলে ফোর্সটা কীরকম হবে তোরা নিজের এবার আইডিয়া করে বল। এখানে আমার বলে দিয়েছে কোপ্ল্যানার,
মানে কি ফোর্স দুটো হচ্ছে একই প্লেনে থাকবে, আর কনকারেন্ট মানে কি একই পয়েন্টে এ করবে। তার মানে কি আমার এই প্লেনটার মধ্যেই থাকবে, ধর এই হরাইজন্টাল প্লেনটার মধ্যেই থাকবে, এবং এদের যে ফোর্সটা এই বিন্দুতে এসেই মিট হবে কিন্তু। তাহলে কিন্তু এরা একে অপরের কী হবে, কোলিনিয়ার কনকারেন্ট। কোনো একটা ফোর্স ধর হরাইজন্টালও আছে কিন্তু সে এসে এইখানটা মিট করছে, ঠিক আছে? তাহলে 1 2 3, তাহলে দেখ এখানে কিন্তু 1 2 হচ্ছে একে অপরের কোপ্ল্যানার কনকারেন্ট, 3 কিন্তু শুধুমাত্র দেখ 1 2 3 এই তিনটেই কিন্তু দেখ কোপ্ল্যানার। ভালো করে জিনিসটা দেখ, 1 2 3 কিন্তু তিনটেই কিন্তু কোপ্ল্যানার, কিন্তু যদি কোপ্ল্যানার কনকারেন্ট বলি তাহলে কোন দুটো হবে, 1 আর 2। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কারো মনে কোনো ডাউট আছে? আমি প্রশ্ন তুললে পারবি সবাই? কিরে না ঠিক আছে। বেশ, এবার নেক্সটটা আমি দিচ্ছি, এবার নেক্সটটা তোরা নিজের আমাকে বল। আমি একটা বুঝিয়ে দিলাম, নেক্সট আমি বলছি বল নন কোপ্ল্যানার আর হচ্ছে কনকারেন্ট। এটার মানে এটা কি হবে বল? স্যার একই প্লেনে থাকবে না, কিন্তু স্যার কনকার মানে তার একটা পয়েন্টে মিট করবে। বেশ, তার মানে কি মানে জিনিস? ভার্টিক্যাল পয়েন্ট বা হরাইজন্টাল পয়েন্ট এসে যদি একটা পয়েন্টে মিট করে তাহলে সেটা নন কোপ্ল্যানার কনকারেন্ট হবে। তার মানে কি আমার এই যে প্লেনটা আছে এটা কিন্তু যে দুটো ফোর্স আসছে তারা কিন্তু একই ফোর্স নয়, মানে একই দিকে নয়। ধর এই পয়েন্টে এরা সে করছে, এ ধর ভার্টিক্যাল আছে, এ হচ্ছে হরাইজন্টাল আছে, দুটো ফোর্স। তার মানে কি এরা একই প্লেনে নয় কিন্তু একই বিন্দুতে ফোর্স দুটো অ্যাক্ট করছে। তার মানে কি এখানে 1 আর 2 কিন্তু হচ্ছে একে অপরের নন কোপ্ল্যানার কনকারেন্ট। এবার যদি আমি এইটাকে এরকমভাবে করে দিতাম, এই 3 নম্বরটাকেও দিয়ে দিতাম, তাহলে এবার আমাকে কি হতো বল? তাহলে 3 নম্বরটা একের সাথে কি হতো? কোলিনিয়ার হতো। আবার লিনিয়ার এখানে কোথা থেকে এলো? 3 নম্বরটা একটু বাঁকানো আছে, হরাইজন্টালি আছে, একের সাথে কি হরাইজন্টাল আছে? একের লাইন অফ অ্যাকশন কোথায়? এইটা তো একটু অ্যাঙ্গেল করে আছে। তাহলে কি 1 আর 3 হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট, এইটা তাই তো হচ্ছে, তাই না? একই প্লেনে একই পয়েন্টে ছেদ করছে, কিন্তু আমি স্যার তিনটাকে নিয়ে কম্বাইন ভাবছি, তাতে কিছু বুঝতে পারছি না, ওই জন্য বুঝতে পারলাম না। আমি ওই জন্যই তো জটিল করলাম। আমি বলছি যে প্রথমে ধর 1 2 তো বুঝে গেলি যে এরা একই প্লেনে নেই কিন্তু একই পয়েন্টে ছেদ করছে, মানে হচ্ছে এরা নন কোপ্ল্যানার কনকারেন্ট হয়ে গেল। এবার যখন আমরা 3টেকে দিচ্ছি, 3 নম্বরটা কিন্তু একই লাইন অফ অ্যাকশানে নেই। 3 নম্বরটা একটু আচ্ছা 3 নম্বরটা একটু সাইড করে দিয়ে দিই, তো বুঝতে যখন এতই অসুবিধা হচ্ছে আমি একটু সাইড করে দিয়ে লিখে দিচ্ছি। 3 নম্বরটা ধর এরকমভাবে আছে, এবার আশা করি বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? এবার বল 1 এর সাথে 3-এর কী রিলেশন আর তোর 2 এর সাথে 3-এর কী রিলেশন? একটা সাথে রিলেশন স্যার, ওটা স্যার কনকারেন্ট, তো একটা পয়েন্ট এসে মিট করছে। তাহলে দেখ 1 2 একটা রিলেশন হচ্ছে, 1 3 একটা রিলেশন হচ্ছে, আবার হচ্ছে 2 3 একটা রিলেশন হচ্ছে। তাহলে দেখ আমি এটাকে বলতে পারি, প্রথমেরটা হচ্ছে 1 2 যেটা সেটা হচ্ছে নন কোপ্ল্যানার ক্লোপ্ল্যানার, এটা আমি এরকম করে সিপি দিয়ে লিখছি, হ্যাঁ, আর হচ্ছে কনকারেন্ট, ঠিক আছে? এইভাবে আমি লিখছি, শর্ট ফর্মে লিখছি, তোরা একটু বড় ফর্মে লিখে নিবি। এবার 1 3 কী আছে বল? 1 3 কী অবস্থায় আছে বল? স্যার একই প্লেনে আছে, বাট আপনার একই পয়েন্টে মিট করছে। এটা হচ্ছে কোপ্ল্যানার আর হচ্ছে কনকারেন্ট, তাই তো? গুড। এবার 2 3 কী আছে বল? তাহলে এটা নন কোপ্ল্যানার কিন্তু একই পয়েন্টে যেহেতু ছেদ করছে সেটা তাহলে কনকারেন্ট হলো, ঠিক আছে? এইভাবে কিন্তু কোশ্চেন যদি দেয়, এইভাবে এরকম ট্রিকি কোশ্চেন হয়তো দিতে পারে। কনসেপ্ট কিন্তু আমাদের সবসময় ক্লিয়ার রাখতে হবে। তিনটে টার্ম, কোলিনিয়ার, কনকারেন্ট আর কোপ্ল্যানার। প্ল্যানার মানে প্লেনের ওপর করছে,
কারেন্ট মানে কোন পয়েন্টটার হচ্ছে তোর কারেন্ট লোকেশান কোন পয়েন্টটার বলছে সেটাকে ডিনোট করছে, আর লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন। এইভাবে মনে রাখবি, তাহলেই মনে থাকবে। বেশ, 6 নম্বরে বল এবার আমাকে বল কো প্ল্যানার নন কো কারেন্ট। এবার এইটা কীরকম হবে বল? এটা বল কীরকম হবে? আমি একটা তাহলে ড্রয়িং এঁকে দিচ্ছি। আবার একটা প্লেন আঁকছি। এই প্লেনেতে দুটো পয়েন্ট আমি নিয়েছি। ধর এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট নিয়েছি। এগুলোর নাম দিয়েছি 1, 2, 3, 4। এবার বল 1-এর সাথে 2-এর কী রিলেশন আর 3-এর সাথে 4-এর কী রিলেশন, বল আমাকে এবার। কোশ্চেন আসলে কিন্তু এরকম ট্রিকি কোশ্চেনই আসবে। আর হচ্ছে 1-এর সাথে 3-এর কী রিলেশন, এটাও বল। একের সাথে 2-এর কি রিলেশন, এই পড়লি বল, কে বলতে পারবি? শিল্পা, কে বলতে পারবি রে? রিন্টু, হ্যাঁ স্যার। স্যার বলুন স্যার। রিন্টু বল। নন তোমার হচ্ছে কোপ্লানার কনকারেন্ট। কোনটা? 1, 2 1-2 কি বলছিস? নন তোমার হচ্ছে কোপ্লানার কনকারেন্ট। বেশ গুড। 3-4? 3 আর 4 সেম। 3-4 তো সেমই হবে। কি করে সেম হচ্ছে? এটা তো হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট হবে। ইয়েস, নন কোপ্ল্যানার কি করে হবে? এটা কোপ্ল্যানার আর কনকারেন্ট। আর 1-3 কি হবে বল? কোলিনিয়ার হবে, কি? কোপ্ল্যানার কোলিনিয়ার এরকম কিছু। দ্যাট আবার কোপ্ল্যানার আর নন কোন কারেন্ট একই প্লেনে আছে। 1 আর 3 একই প্লেনে আছে, কিন্তু এরা একই পয়েন্টে কি ছেদ করছে? এদের দুটো তো আলাদা আলাদা পয়েন্ট, হুম। তাই না? না 3-4টা বলো কোপ্লানার, তাই তো? কনফিউজ হলে হবে না, বারবার এই জিনিসগুলো মনে রাখবি। কোশ্চেন আসলে কিন্তু আমি বারবার বলছি, যদি কোনো কোশ্চেন আসে এইখান থেকে, কিন্তু একটা কোশ্চেন আসে এই 4th চ্যাপ্টার থেকে। প্লেন মানে কিন্তু অ্যাক্সিস অ্যাকচুয়ালি। কি? প্লেন মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিস। প্লেন মানে তোর অ্যাক্সিস বলাটা ভুল। অ্যাক্সিস মানে আমরা জানতাম প্লেন মানে তোমার সারফেসটা। হ্যাঁ, অ্যাক্সিস মানে যে অ্যাক্সিসটা আছে তার সারফেসটাকে অ্যাকচুয়ালি প্লেন বলছে, ঠিক আছে? আমার হরাইজেন্টাল প্লেন মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর যে প্লেনটাকে আমরা ডিনোট করি, ঠিক আছে? আবার তো ভার্টিক্যাল এখানে প্লেন তোমার, তো এখানে 3-4টা কি তোমার সেম প্লেনে আছে? কি? এই তোমার লাস্টের ফিগারটাতে 3 আর 4টা কি সেম প্লেনে আছে? 3 আর 4টা কি আছে দেখ, একই প্লেনে আছে। এরা এই দিকে আছে, এ হচ্ছে এক্স অ্যাক্সিসে আছে, এ হচ্ছে জেড অ্যাক্সিসে আছে। তার মানে কি, কিন্তু কি এদের অ্যাক্সিস থাকলে কি হবে, এরা কোন প্লেনের ওপর আছে? হরাইজেন্টাল প্লেনের ওপরে আছে। এদের ডাইরেকশানটা হচ্ছে এর জেড ডিরেকশানে, মানে তুই যেটা বলছিস আমি বুঝতে পেরেছি। জিনিসটা হচ্ছে এই, ভালো করে এই জিনিসটা বোঝ, হুম। এইখানটা ভালো করে বোঝ। এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। এবার দেখ, এইখানে এইটা যে আমি ড্র করলাম, এখানে দেখ আমি 3টে প্লেন আঁকছি, ভালো করে এইখানটা কিন্তু দেখ। এই এক্স ওয়াইকে নিয়ে একটা প্লেন তৈরি হয়, এই একটা প্লেন তৈরি হচ্ছে আমার, এক্সজেড।
আর হচ্ছে ওয়াই জেড। এই একটা প্লেন তৈরি হচ্ছে আমার, ঠিক আছে। এবার এদের নামগুলো দিই আমরা। এদের নামগুলো আমরা দিই। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার জেড। এবার তাহলে বল এই প্লেনটার কি নাম দেবো আমি? এক্স জেড। তার মানে কি এক্স জেড প্লেন। এই প্লেনটার নাম কি দেবো? এক্স ওয়াই। এক্স ওয়াই প্লেন। আর এইটা ওয়াই জেড। ওয়াই জেড, ঠিক আছে। এবার ধর আমার একটা কোনো ফোর্স, সাপোজ কোনো একটা ফোর্স ধর আমার এই দিকে একটা পড়ছে, এই পয়েন্টে, এই দিক থেকে একটা ফোর্স আসলো, ঠিক আছে। হুম। সাপোজ ধর এইখান থেকে একটা ফোর্স আসছে, আর হচ্ছে ধর এইখানটা দেবো না, একটু জটিল টাইপের দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার রাখতে হবে। ধর কোনো একটা ফোর্স এরকম ইনক্লাইন্ড হয়ে এইটার ওপর পড়ছে, ইনক্লাইন্ড হয়ে পড়ছে, ঠিক আছে। আর একটা ফোর্স এই দিক থেকে আসছে, ঠিক আছে। একটা হচ্ছে এই প্লেনের ওপর দিয়েছি, আর একটা হচ্ছে এরকম ইনক্লাইন্ড অবস্থায় আছে সেইটা দিয়েছি, ঠিক আছে। এখানে ফোর্সগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে দেখ এখানে ভালো করে যদি লক্ষ্য করিস, দেখ 3 আর 4 এরা কিন্তু 4 হচ্ছে কোন প্লেনে আছে? এক্স জেড প্লেনেতে আছে, তাই তো। কিন্তু 3 নম্বরটা কিন্তু এক্স জেড প্লেনেতে নেই। 3 নম্বরটা দেখ একটা ইনক্লাইন্ড করে আছে, ইনক্লাইন্ড একটা প্লেনেতে আছে, তাই তো। কম্বিনেশন অফ এই সবকটা প্লেনের কম্বিনেশন একটা ইনক্লাইন্ড প্লেনে আছে। তার মানে কি এদের মধ্যে কিন্তু প্লেন কিন্তু একটা নেই, তার মানে কি এগুলো হচ্ছে নন কোপ্ল্যানার, কিন্তু এরা একটা পয়েন্টেই কিন্তু মিট হচ্ছে, তার মানে কি এরা হচ্ছে কনকারেন্ট। তাহলে এরা 3, 4 হচ্ছে একে অপরের নন কোপ্ল্যানার, 3, 4 হচ্ছে নন কোপ্ল্যানার, আর কি কনকারেন্ট। বোঝা গেল? ওয়ারাস 1 আর 2 কি করছে দেখ, কোপ্ল্যানার কনকারেন্ট। 1 আর 2 কিন্তু দেখ একই প্লেনেতে কাজ করছে, আবার একই পয়েন্টে কাজ করছে, তাই তো। আচ্ছা। তার মানে কি এরা হচ্ছে কোপ্ল্যানার হচ্ছে এবং কনকারেন্ট হচ্ছে। এবার যদি আমি 1-এর সাথে 3 বা 4কে রিলেশন করি, ধর 4কেই আমি করলাম, তাহলে কি হচ্ছে বল? নন দুটোই কোপ্ল্যানার। আর কি নন কনকারেন্ট। অবশ্যই, ভেরি গুড। তার মানে কি এর সাথে এর কিন্তু কোনো রিলেশনই নেই, তার মানে কি দুটোই হচ্ছে নন কোপ্ল্যানার আর নন কনকারেন্ট। এবার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ হ্যাঁ। জিনিসগুলো কিন্তু এইভাবেই কিন্তু আসে, ঠিক আছে। মাথা কাটিয়ে কাটিয়ে কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে যে কি জিনিসটা এক্স্যাক্টলি বলতে চাইছে, ঠিক আছে। প্রথমে এটা বলতে পারতে হবে। হুম, প্রথমে এই ব্যাপারটা বলতে পারতে। তাই কি করে বুঝবো? তোদের বিভিন্ন জিনিস দিয়ে বুঝছি, তোরা কোন জিনিসটা দিয়ে এক্স্যাক্টলি বুঝতে পারবি সেটা তো মাথা খাটিয়ে বুঝতে হবে। নেক্সট বার থেকে তাহলে এইটাই প্রথমে বলে দেবো। বেশ, ঠিক আছে। এবার দেখ তাহলে আমাদের ফোর্স সিস্টেমগুলো সব বুঝে গেলাম, যে কোন প্ল্যানে হচ্ছে, কোন কিসে হচ্ছে, সমস্ত কিছু আমরা কিন্তু বুঝে গেলাম। এবার হচ্ছে আমাদের, আচ্ছা এখানে কোল লিনিয়ার নিয়ে আমি কিন্তু বলিনি, তোরা এবার তাহলে আমাকে এখানে কোল লিনিয়ার কীভাবে হবে কোনটা বলতে পারবি? এখানে তো একটাও কোল লিনিয়ার আমি দিইনি, সুতরাং সবই নন কোল লিনিয়ার হয়েছে, ঠিক আছে। যাক তোরা নিজেরা এবার নিশ্চয়ই বুঝতে পারবি, বাচ্চা তিন লোক, চারটা আছে, লাস্টের ফিগার 3-4টা আছে। ঠিক আছে। তোরা কোলিনিয়ার। ডায়াগ্রাম দেখলেই তোরা মোটামুটি এটা আইডিয়া করে নিতে পারবি যে কোনটা নন কোল লিনিয়ার হবে, ঠিক আছে। বেশ, এবার দেখ আমরা যে ফোর্সগুলো পড়ি, যে রেজাল্টেন্ট ফোর্সগুলো হয়, আমরা যখনই মনে রাখবি যে কোনো একটা পয়েন্ট থেকে, সাপোজ ধর
এই একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট থেকে দাঁড়া, এটা আমি ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝাই, আরও জিনিসটা বুঝতে পারবি। ধর আমার এরকম দুটো ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে? এই একটা ফোর্স, এই একটা ফোর্স, ঠিক আছে? এই পয়েন্টটা থেকে আমার অ্যাক্ট করছে, ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্টের দিকে যাচ্ছে, এ বি পয়েন্টের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কোনো একটা অবজেক্টের ওপর যখন এই দুটো ফোর্স পড়ে তাদের একটা রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে কাজ করে। দুটোর ফোর্সের মাঝামাঝিতে এদের হচ্ছে একটা রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করে, অর্থাৎ কি এই ফোর্সের কিছুটা পার্ট, এই ফোর্সের কিছুটা পার্ট, দুটোর কম্বিনেশনে এই ফোর্সটা আসে, যাকে বলা হয় আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স। রেজাল্ট্যান্ট ফোর্স, ঠিক আছে? বিভিন্ন জিনিস থেকে হতে পারে। ধর সাপোজ আমার এরকম একটা অ্যাঙ্গেলে একটা ফোর্স পড়েছে, আবার হচ্ছে এই অ্যাঙ্গেলে আমার একটা ফোর্স পড়েছে, তাহলে এই দুটো ফোর্সের কম্বাইনে ফোর্সটা হচ্ছে এই দিকে চলে আসলো। তো এটা হচ্ছে ফোর্স 1, এটা হচ্ছে ফোর্স 2, তাহলে ফোর্স 3 হচ্ছে এইটা আসলো। তার মানে কি এই দুটো ফোর্সের সংমিশ্রণে এই ফোর্সটা হচ্ছে আমাদের ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে 3 নম্বরটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স, অর্থাৎ কি এই দুটো ফোর্সের এফেক্ট যা হবে এই 3 নম্বর ফোর্সের এফেক্টটাও কিন্তু সেম হবে, ঠিক আছে? একেই বলা হয় রেজাল্ট্যান্ট ফোর্স। না, এই ডিরেকশনটা কি করে দাদা মানে তোমার হচ্ছে আইডেন্টিফাই করো? এই ডিরেকশনটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? ধর এইটাকেই আমি ধরলাম, ঠিক আছে? এটাকে আমি ম্যাথামেটিক্যালি কিভাবে সলভ করব, ভালো করে দেখ জিনিসটাকে আমি কিভাবে সলভ করছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। ধর এইটা হচ্ছে আমার প্লেন, ঠিক আছে? 1 নম্বর যে ফোর্সটা আছে, এটা আলাদা কালিতে করি। 1 নম্বর যে ফোর্সটা আছে, সাপোজ ধর সেই ফোর্সটা এখানে এইভাবে অ্যাক্ট করলো, ঠিক আছে? 2 নম্বর যে ফোর্সটা আছে সেটা ধর এইভাবে আমার অ্যাক্ট করলো, ঠিক আছে? রেজাল্ট্যান্ট যে ফোর্সটা পেলাম সেটা হচ্ছে আমার, সাপোজ আমি ধরেই নিলাম রেজাল্ট্যান্ট ফোর্সটা এইভাবে লিনিয়ার গেল, ঠিক আছে? তাহলে এই যে রেজাল্ট্যান্ট ফোর্সটা পেলাম, আর দিয়ে নাম দিলাম, এই রেজাল্ট্যান্ট ফোর্সের লাইন অফ অ্যাকশনটাকে যদি আমরা পিছন দিকে টানি, তাহলে দেখ এই ফোর্সটা, এই দুটো ফোর্সই, ধরো এটা এ ফোর্স, এটা বি ফোর্স, এই দুটো ফোর্সই এই লাইন অফ অ্যাকশনের সাথে একটা করে অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? এ ধর করেছে থিটা, এ ধর করেছে আলফা। এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছিস? তাহলে এই রেজাল্ট্যান্ট ফোর্সটা কত ভ্যালু, প্রশ্নটা আসছে যে কত ভ্যালু। আচ্ছা, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এফ এ, ঠিক আছে? তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এফ বি আর এটা হচ্ছে এফ আর, যেহেতু ফোর্স তো সেই জন্য ভ্যালুটাকে আমি এইভাবে দিচ্ছি। তাহলে দেখ এখানে এদের যে ফোর্স হয়, সবসময় মনে রাখবি এরা হচ্ছে এই অ্যাঙ্গেল থাকে যখন, তখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিই। এই ফোর্সটা মানে হচ্ছে আমার এই যে ইনক্লাইন ফোর্সটা এফ এ এখানে যখন কাজ করে, এই যখন এটাকে থিটা দিয়ে অ্যাঙ্গেল করে, তখন এটা দুটো ভাগে ভেঙে যায়। একটা হচ্ছে এই বেস বরাবর একটা অ্যাক্ট করে, আর একটা হচ্ছে হরাইজেন্টাল বরাবর অ্যাক্ট করে। বেস বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে এফ এ কস থিটা, হরাইজেন্টাল বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে এফ এ সাইন থিটা, ঠিক আছে? এইটাকে আমরা বুঝে নিলাম। তাহলে এই দিকে আমি কি পাচ্ছি, এফ এ কস থিটা পেয়ে গেলাম, ঠিক আছে? আর এই ভার্টিক্যালি আমি কি পেলাম, একটা ফোর্স, সেটা পেলাম এফ এ সাইন থিটা, ঠিক আছে? সিমিলারলি এইটার ক্ষেত্রেও তাই পাবো, তাই তো? এটার ক্ষেত্রেও সেই একই কনসেপ্ট পাবো। তাহলে এইটা হচ্ছে এফ বি সাইন থিটা, আর এইখানে হরাইজেন্টালি কি হবে, এফ বি কস আলফা, সরি থিটা কেন, এটা আলফা হবে, তো কস আলফা,
তাই তো? তাহলে আমাদের যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স বা ফোর্সের যে রেজাল্ট্যান্ট ফোর্সের নেচার, সেখানে বলছে যে এই রেজাল্ট্যান্ট ফোর্সটা এই দুটো ফোর্সের সমষ্টি হবে। কোন দুটো ফোর্সের? এই দুটো ফোর্সের এই যে লাইন অফ অ্যাকশন বরাবর যে দুটো কম্পোনেন্ট কাজ করছে সেই দুটো কম্পোনেন্টের সাথে। অর্থাৎ কি, ফোর্স অফ রিয়াকশন শুড বি ইকুয়ালস টু এফ এ কস থিটা প্লাস এফ বি কস আলফা। বোঝা গেল? আর এই দুটো ফোর্স, এই ভার্টিক্যালি এইটা কেন এই দিকেই যাচ্ছে, কেন এই দিকে কোনো ফোর্স কাজ করছে না কেন? কারণ হচ্ছে এই যে ফোর্সটা, এই ফোর্সটা দুটো একসাথে ইকুয়াল হবে, তাই তো? তার মানে কি, এফ এ সাইন থিটা দুটো দেখ অপোজিট ডিরেকশানে কিন্তু একই পয়েন্টে কাজ করছে, তাহলে কি এফ বি সাইন আলফা। এই হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সের কনসেপ্ট। ঠিক আছে? আমরা যখনই রেজাল্ট্যান্ট ফোর্স করি তখনই এইভাবে সাইন থিটা কস থিটায় ভাগ করে নিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করি। পুরো ব্যাপার ক্লিয়ার? ক্লিয়ার তো রে? বেশ, এবার দেখ, এই যে আমরা ওই যে ফোর্সের যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমটাই আমরা হচ্ছে একটা হচ্ছে তোর থিওরি নাম দিয়েছি বা ল আমরা প্রচলিত আছে, সেটাকে বলা হয়, লিখে রাখ, প্যারালোগ্রাম ফোর্সেস। প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস। অনেক কিছু জিনিস আছে, জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, যদি ভালো করে বুঝিস দেখবি অনেক কিছু নতুন নতুন জিনিস হচ্ছে তোর আমরা শিখতে পারবো। ঠিক আছে? কিন্তু আমাদের যেহেতু সময় কম, চাকরি পেতে হবে, সুতরাং যতটুকুনি দরকার ততটুকুনি আমরা পড়ব। ঠিক আছে? তো এই ফোর্সের মধ্যে আমি একদম কিভাবে আসছে না আসছে সেই জিনিস আর যাব না কিন্তু। ঠিক আছে? শুধু আমি জাস্ট ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি। ঠিক আছে? এই ডায়াগ্রামটাকে মনে রাখবি। প্যারালোগ্রামের যে থিওরি, সেই থিওরির কনসেপ্ট কোথা থেকে আসছে সেই কনসেপ্টটাই আমি এখানে জাস্ট শুধু বুঝিয়ে দিচ্ছি। দুটো ফোর্স ধর, সাপোজ এরা এইভাবে আছে। ঠিক আছে? এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটা ধর এইভাবে অ্যাক্ট করছে। ঠিক আছে? তাহলে এই যে ফোর্সটা আমরা পেলাম না, এই ফোর্সটাকে যদি আমরা একটা সামন্তরিকের ইংলিশ কি রে? প্যারালোগ্রাম। সামন্তরিকের ভাবে যদি আমরা কনসেপ্ট নিয়ে ভাবি, ঠিক আছে, সাপোজ ধর এইটা হচ্ছে আমার F1 ফোর্স 1, এটা ধর ফোর্স 2, আর এটা হচ্ছে ধর রেজাল্ট্যান্ট, এটা 2। হ্যাঁ, এটা হচ্ছে 2, ফোর্স 2 যদি আর এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আর F1 যদি আর এর সাথে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে মনে রাখবি যে কোনো একটার উপর বেস করে হচ্ছে আমরা রেজাল্ট্যান্ট ফোর্সটাকে ক্যালকুলেট করব। অর্থাৎ কি, আমাদের ধর এই যে ফোর্সটা আছে সেটা যদি আমরা প্যারালোগ্রাম দিয়ে থিওরি দিয়ে যদি আমরা বুঝি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে প্রিন্সিপালটা মানব যে কোনো একটা থিটাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তখন হবে আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, কি বল পড়েছিস তো আগে, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস কি 2F1 F2 cos theta. cos theta, ভেরি গুড। ঠিক আছে? এই হচ্ছে প্যারালোগ্রামের থিওরি। আর এই যে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স, এখানে থিটার ভ্যালু তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। যদি আলফার ভ্যালু বার করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্যান আলফা ইজ ইকুয়াল টু হবে, যেটার আলাদা করব সেক্ষেত্রেই সেটা চেঞ্জ হচ্ছে। ট্যান আলফার ক্ষেত্রে হচ্ছে আমাদের F2 সাইন থিটা আর হচ্ছে F1 প্লাস F2 cos থিটা। এই হচ্ছে ঠিক আছে, এই হচ্ছে প্যারালোগ্রামের ফর্মুলা।
নেক্সটে আমরা একটা আসবো, তাহলে প্যারালোগ্রাম ফর্মুলাটা আমরা জেনে গেলাম। আর একটা জিনিস মনে রাখবো, এই যে প্যারালোগ্রামটা আমরা বুঝলাম সামন্তরিকের কনসেপ্ট থেকে আমরা বুঝলাম। আর একটা ল হয়, সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে? সেটাও আমাদের একটু মনে রাখতে হবে। এটা আলাদা করে দিই, ট্রায়াঙ্গেল ল, এটা মনে রাখতে হবে। কিছুই নয়, যা শুধু এর নাম কনসেপ্টটা মনে রাখলেই হবে শুধু, ঠিক আছে? ও স্যার রেজাল্টেন্ট ফোর্সটা আরেকবার বলুন। রেজাল্ট্যান্ট ফোর্সটা আরেকবার বলে দিই। কোন জায়গাটা বল, তোরা বুঝতে পারিস নি? স্যার ওই যে স্যার ওইখানটা এই যে এফ এ এই যে কই, এটা হ্যাঁ ওইখান থেকে এই ইয়েটা এই যে এফ সাইন থিটা কস থিটা যেটা বলেন ওইটুকু আরেকবার বলে দিন। যখনই কোনো ফোর্স কাজ করবে, যখনই ধর কোনো একটা ফোর্স কাজ করবে, ধর এরকম একটা পয়েন্টে ফোর্স কাজ করছে, ঠিক আছে? কোনো একটা পয়েন্টে ফোর্স কাজ করছে, তো এই ফোর্সের দুটো কম্পোনেন্ট বের হয়। আমরা অ্যাক্সিস বরাবর, হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এর দুটো কম্পোনেন্ট ধরে নিই। জেনারেলি আমরা যে থিটাটা করি সেটা হচ্ছে বেস অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসের বরাবর ধরি। যদি এই ফোর্সটা এফ কাজ করে, তাহলে বেস বরাবর হচ্ছে এই ফোর্সটা এফ কস থিটা ভ্যালু দেবে, এক নম্বর। আর এই ভার্টিক্যাল বরাবর এই ফোর্সটা এফ সাইন থিটা ভ্যালু দেবে, ঠিক আছে? যে কোনো ফোর্স যত দিক থেকেই ফোর্স অ্যাক্ট করুক না কেন, যে দিক থেকে খুশি আমার ফোর্স অ্যাক্ট করুক, ডাজন্ট ম্যাটার। আমার ধর কোনো একটা ফোর্স এই দিক থেকে কাজ করছে একটা পয়েন্টে, মানে কি কোন কি নাম কি, একটা পয়েন্টে কাজ করলে তাকে কি বলি, কি রে? কনকারেন্ট কনকারেন্ট। ঠিক আছে, তাহলে এইটা যখন বুঝেই গেছিস, তাহলে আমি একটা জিনিস অঙ্ক দিই, তাহলে এইটা তোরা সলভ করতো, তাহলে আমি আর বুঝে যাবো। ওই যে বলছিলাম যদি যদি ধরো তোমার ফোর্সটা একদম ভার্টিক্যালি পড়ছে। ঠিক আছে, এইটা আমাকে সলভ করে দেখা তাহলে। ও স্যার স্যার বল। একটা কথা শুনুন, আপনি ড্রয়িংটা সরান এদিকে, পেজটা সরান। দাঁড়া, আমি আগে ড্রয়িংটা করাই, তারপর তোরা বলবি। আমি একটা ড্রয়িং দিচ্ছি, এই ড্রয়িংটাতে আমাকে ফোর্সের ভ্যালু কত হচ্ছে সেটা আমাকে বলবি। ঠিক আছে, চারটে আমি ফোর্স দিলাম, চারটের প্লেন আমি ড্র করে দিচ্ছি, কে কত অ্যাঙ্গেলে আছে। তোরা চটপট, আমি 5 মিনিট সময় দেবো, 5 মিনিটের মধ্যে তোরা আমাকে এর ভ্যালুটা বার করে দেখা। এটা হচ্ছে এফ এ, না ফোর্সের ভ্যালু বলে দিই, ম্যাথামেটিক্যাল দিচ্ছি তো, ফোর্সের ভ্যালু বলে দিই। এটা ধর আমি ইউনিট দিচ্ছি না, 50 কিলো নিউটন, এটা ধর 60 কিলো নিউটন, আচ্ছা এটা ধর 50-60 দিলাম তো, এটা ধর 40 কিলো নিউটন, আর এইটা আমি বলে দিলাম এফ, ঠিক আছে? এর অ্যাঙ্গেল বলে দিলাম আমি 30 ডিগ্রি, এর অ্যাঙ্গেল আমি বলে দিলাম 45 ডিগ্রি, আর এর অ্যাঙ্গেল আমি দিয়ে দিলাম ধর এটা ধর 30 ডিগ্রি ধর। তাহলে বল এফ এর ভ্যালু কত? আমাকে বার করে বলতো, 5 মিনিট সময় দিলাম আমি। সবাই চটপট বার করে বল, বল। পেজটাকে একটু ছোট করুন তো। এরকম না না ছোট করুন, ছোট 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 মানে, হ্যাঁ এইদিকে তো এইদিকে দেখতে পাওয়া যাচ্ছে না, বেশ ঠিক আছে। এবার জুম করে দিচ্ছি, নে কর। এই সরি সরি সরি, বল এফ এর ভ্যালুটা কত হবে? 52 বাজে, আমি 57তে নেব, এবং সবার কাছ থেকে অ্যান্সার চাই কিন্তু। এই জিনিসগুলোর কনসেপ্ট যদি একবার বুঝে যাস,
তাহলে দেখবি তোর ম্যাথামেটিক্যাল যে ফোর্স যে ডিস্ট্রিবিউশন যে হয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, সেগুলো কিন্তু তোরা আরামসে করতে পারবি। এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের। রেকর্ডটা এখন মিউট রাখছি। হ্যাঁ, 85.70 না কত হলো? ভালো করে দেখ, 50 কিলোনিউটনের যে ফোর্সটা আছে আমাদের বার করতে বলেছি শুধুমাত্র হরাইজেন্টাল ফোর্সটা। দেখ এক্স বরাবর যে ফোর্সটা আছে সেইটা বার করতে বলেছি, সুতরাং এখানে তো কঠিন হওয়ার কথাই নয় তোদের। শুধুমাত্র তাহলে এই 50 কিলোনিউটনের আমরা যদি এই ফোর্সটাকে যদি এইভাবে দেখি, এই দিকে আছে আমার শুধু এফ ফোর্সটা, তাই তো। 50 কিলোনিউটনের কত ফোর্স এই দিকে কাজ করবে? 50 cos 30 ডিগ্রি, ঠিক আছে। 60 কিলোনিউটনে কত কাজ করবে? 60 cos 45 ডিগ্রি। এখানে একটা দেখ, এটা 40 কিলোমিটার ডিরেকশনটা উল্টো দিকে আছে, তাহলে কি আমাকে এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে? এই ডিরেকশানে 40 cos 30 ডিগ্রি। আমি কিন্তু ভার্টিক্যালটা কিচ্ছু চাইনি, শুধুমাত্র হরাইজন্টালটা চেয়েছি। তাহলে এবার সব কটাকে যদি এই পয়েন্টের বাঁ দিক আর পয়েন্টের ডান দিক যদি ইকুয়াল করি, তাহলে কি হবে? 50 cos 30 ডিগ্রি প্লাস 60 cos 45 ডিগ্রি ইকুয়ালস টু এফ প্লাস, প্লাস না মাইনাস হবে? প্লাস না মাইনাস হবে রে? মাইনাস। মাইনাস হবে, উল্টো ডিরেকশানে আছে, cos 30 ডিগ্রি। তাহলে এইগুলোকে সব কটাকে যদি সামেশন করি তাহলে কত হচ্ছে? এফ এর ভ্যালু কত আসছে বল? 50 cos 30 ডিগ্রি মানে কত এসছে? চটপট বল। স্যার 43.30। কে? 43.30 50 cos 30। বেশ, 60 cos 45। চুপ কর না। 45, এটা হচ্ছে স্যার 42.43। 43। আচ্ছা, এফ রইলো 40 cos 30। স্যার 34.64। এবার তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে বল আমাকে? 80, 85, 85 আর 35 কত হচ্ছে? 89, 30, স্যার 120 আসছে। 120.37। 6 তার মানে সমীর যেটা বলেছিস সেটা একদম কারেক্ট, বাকিদের ভুল। এরা ট্রাই করেছে ভেরি গুড, কিন্তু বাকিরা যারা ট্রাই করিসনি তারা হচ্ছে ভেরি ব্যাড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা যদি হয়, এবার ধর আমি সাপোজ ভার্টিক্যালি আমি একটা ফোর্স জানতে চাইলাম। এখন ধর আমার এই ফোর্সটাও ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এটা ধর একটা নাম দিলাম ফোর্স এফ ভি। তাহলে ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু কত হবে বলতে এবার? তাহলে ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে কীরকম নেচারটা কাজ করবে আমাদের দেখ। স্যার সাইন হয়ে যাবে। তাহলে কি এই 50-এর সাইন কম্পোনেন্ট, তাহলে আমরা ভার্টিক্যালি আগে ডায়াগ্রামটা আঁকি। এই হচ্ছে আমার মিডিল পয়েন্ট। 50-এর কত কাজ করছে? 50 সাইন 30, ঠিক আছে। এবার এই পয়েন্টের নিচের দিকে কি আছে? 60 আছে, তাহলে 60-এর কত ধরা হবে? 60 সাইন কত? 45 ডিগ্রি। দাঁড়া, ছোট করতে হবে স্কেলটাকে। 60
সাইন 45 ডিগ্রি। আর কি আছে, এই ভার্টিক্যাল ফোর্সটা এফ ভি ভার্টিক্যালি দেওয়া আছে, আর এই দিকে কি আছে 40, সেটাকে যদি আমরা এই সাইন বরাবর করি 40 সাইন 30 ডিগ্রি, তাহলে এর ইকুইলিব্রিয়াম ফর্মুলাটা কি হবে, ভালো করে দেখ, ওপরের দিক আর নিচের দিক, তাহলে 50 সাইন 30 ডিগ্রি প্লাস এফ ভি ইজ ইকুয়াল টু 60 সাইন 45 ডিগ্রি প্লাস, দুটো কিন্তু সেম ডিরেকশান আছে, একই পয়েন্ট আছে এই দিক থেকে এই দিকে, তাহলে দুটোকে ইকুয়াল করতে গেলে একই করতে হবে, প্লাস 40 সাইন 30 ডিগ্রি। এবার বল 50 সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? 25 25 প্লাস এফ ভি 60 সাইন 45 42.43 0.43, 40 সাইন 30 ডিগ্রি 20 20, তাহলে এফ ভি এর ভ্যালু কত হচ্ছে? বলে দে 37.43 বলে দে, শুনতে পাচ্ছে 37.43 বলে দে। শুনতে পাচ্ছে 37.43 37.43, তাই তো? ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল যে রেজাল্ট্যান্ট ফোর্সটা আসছে সেটা 37.43 পেয়ে গেলাম। আমি দেখ অনেক জায়গায় অনেক কোশ্চেনেতে এই যে ডিরেকশানটা আমরা দিয়েছি, এই ডিরেকশানটা ধর এই দিকে না দিয়ে যদি আমি এই দিকে দিতাম, তাহলে এই এফ ভি এর ভ্যালুটা আমরা কি লিখতাম তখন? Minus, sir. -37.43, বোঝাচ্ছে? এটার মাইনাস ইন্ডিকেশন করছে যে এই ডিরেকশনটা এই দিকে হবে না, এই দিকে হবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার রে? আমি একটা হোম অ্যাসাইনমেন্ট দেব, ঠিক আছে? আমি অ্যাপে আপলোড করে দেবো একটা হোম অ্যাসাইনমেন্ট। এই আমার তোরা এই প্রবলেমগুলো যদি করতে তোদের এত সমস্যা হয়, এই প্রবলেমগুলো আমাকে একটা হোম অ্যাসাইনমেন্ট তোদের দিতে হবে তাহলে, ঠিক আছে? আর দুটো জিনিস আছে, চটপট শেষ করে দিই এটা। রেকর্ডটা চলছে। তো একটা জিনিস আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস। ফর্মুলাটা জাস্ট লিখে রাখ, তারপর আমি এক্সপ্লেনেশন করব। লেখ, if two forces acting simultaneously on a body are represented in magnitude and direction by two sides of a triangle taken in order then third side will be
represent third sign will be না third sign will লেখ third sign will represent the resultant of two forces in the direction and magnitude taken কিছুই না একদম সিম্পল ফর্মুলা magnitude taken in opposite side opposite order ঠিক আছে যে জিনিসটা বলতে চাইছে সেই জিনিসটা আমি এখানে গ্রাফিক্যালি বুঝিয়ে দিয়েছি ধর দুটো ফোর্স আছে দেখান দাঁড়া নে লিখে নে হয়ে গেলে বলবি তাহলে দেখ দুটো ফোর্স এখানে কাজ করছে যদি দুটো ফোর্স এইভাবে কাজ করে একে অপরের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে কাজ করে ঠিক আছে ভালো করে জিনিসটা বুঝবি এইটা এরকম আছে এটা এরকম আছে তাহলে এই দুটো ফোর্সকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল শেপেতে যদি আমরা ডিনোট করার চেষ্টা করি ট্রায়াঙ্গেল শেপে মানে সাপোজ ধর এই যে ফোর্সটা আছে নামটাকে ধর চেঞ্জ করে দিচ্ছি ও এ আর এটা ধর বি আছে ঠিক আছে এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল ফর্মে আমি নিয়ে আসার চেষ্টা করছি তাহলে দেখ প্রথমে হচ্ছে আমি এই এ ফোর্সটাকে এই দিকে দিলাম এই পয়েন্ট থেকে আমি বি ফোর্সটাকে তুললাম ঠিক আছে একটু এঁকে গেল তোরা ঠিক করে নিস ঠিক আছে তাহলে দেখ এইখানে হচ্ছে তোর ও ছিল এ ছিল এখন এ পয়েন্ট থেকে এই ফোর্সটাকে যদি আমরা বি পয়েন্টে রিপ্রেজেন্ট করি এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটাই কিন্তু একই রয়েছে থিটাই রয়েছে তাহলে এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স যেটা আছে এদের মধ্যে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা ছিল সেটা কোথা দিয়ে কাজ করার কথা এইখান দিয়ে কাজ করার কথা তাই তো সেই জিনিসটাই দেখ একটা ট্রায়াঙ্গুলার শেপের ডায়াগ্রামের মতনই কাজ করছে ঠিক আছে যদি আমার ডায়াগ্রামে এরকম দিয়ে দেয় তার রেজাল্ট্যান্ট ফোর্সটা বার করতে বলে তখন হচ্ছে এই ফোর্সটাকে আমরা এইভাবে ট্রায়াঙ্গেল শেপেতে বানিয়ে নেব ঠিক আছে ট্রায়াঙ্গেল শেপের যদি আমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারি তাহলে এই ফোর্স থেকে কিন্তু আমরা সেই ইকুয়েশনটা ওখান থেকে বার করে নিতে পারবো ঠিক আছে এই থিটার মানে কি এই দুটো অ্যাঙ্গেলের সাথে সমান হবে ঠিক আছে এরা একে অপরের সাথে কত আছে ফোর্স যে ভ্যালু আছে হরাইজন্টাল ভার্টিক্যাল করে এইভাবে আমরা বার করে নিতে পারি ঠিক আছে যা শুধু এই ডেফিনেশনটা মনে রাখ আর কিছু মনে রাখার দরকার নেই এমন কিছু গুরুত্বপূর্ণ নয় এটা নেক্সট যেটা আসবো আমরা সেটা হচ্ছে পলিগন ল অফ ফোর্স পলিগন ল অফ ফোর্সেস এটা আর কিছুই নয় এক্সটেনশন অফ ট্রায়াঙ্গুলার ল পলিগন ল অফ ফোর্স যেটা বলছে যখন দুটোর বেশি যখন ফোর্স অ্যাক্ট করবে তখন এই ট্রায়াঙ্গেল লটা হচ্ছে পলিগন লতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে লিখে রাখবো ইফ মোর দেন টু ফোর্সেস FORCES
acting, then triangle law will act as polygon law. পলিগন লটা কীরকম ভাবে কাজ করবে ভালো করে দেখ। এখানটা আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝাই। সাপোজ ধর আমার এটা একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এইখান দিয়ে ধর একটা ফোর্স গেছে, এখান দিয়ে ধর একটা ফোর্স গেছে, এখান দিয়ে একটা ফোর্স গেছে, এখান দিয়ে একটা ফোর্স গেছে। এটার নাম দিলাম F1, F2, F3, F4। এই পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট, ঠিক আছে। তো ফার্স্টে কি করব, আমরা এটাকে একটা পলিগন ফর্মেতে তৈরি করে নেব। পলিগন ফর্মে মানে কি, দেখ আমাকে এই ডিরেকশানে এইটাকে রাখতে হবে। তোরা আমাদের যে কম্পাস সার্ভের যে ক্লোজ ট্রাভার্সিং যে কনসেপ্টটা শিখেছিলিস, তো এটা দেখ পুরো ক্লোজ ট্রাভার্সিংয়েরই কনসেপ্ট। জিনিসটা কীরকম হচ্ছে দেখ, পলিগনটা ঠিক তৈরি হবে এইভাবে, তারপর হচ্ছে তোর না দাঁড়া, সাপোজ ধর আমার এই ডিরেকশানে আমি একটা ফোর্স দিলাম। খুব ইন্টারেস্টিং জিনিস দেখ, প্রথমে আমি এই F1 ফোর্সটাকে আগে কাউন্টেড করছি, তার ডিরেকশানটাকে আমি ঠিক করলাম। F1 ফোর্স এইখানে আছে, তাই তো। এবার F2 ফোর্সটা কীরকম আছে দেখ, এইভাবে আছে, তাই তো। F2 ফোর্সটার ডাইরেকশন ঠিক করলাম। F3টা কীরকম আছে, এইভাবে আছে, তাই তো। F4টা কীরকম আছে, এরকম আছে। তাহলে এই চারটে ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন ডিরেকশানে কাজ করবে, এটা আশা করি এবার তোরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছিস। এই চারটে ফোর্সের ক্লোজ টাওয়ার্স কথা রেজাল্ট্যান্ট বলছেন, এখানে ক্লোজ হয়ে যাবে। ইয়েস, ক্লোজ টাওয়ার্সিং এর কনসেপ্ট। তাহলে এর যে রেজাল্ট্যান্ট ফোর্সটা সেটা হচ্ছে এইখানে কাজ করবে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের ডিরেকশনটা বুঝতে পারছিস কীরকম কাজ করবে, এইভাবে কাজ করবে। তাহলে যদি বলি F1 আর F2 এর রেজাল্ট্যান্ট ফোর্স কোথায় কাজ করবে, ট্রায়াঙ্গুলারের ল অনুযায়ী কোথায় কাজ করবে, এইটা, তাই তো। এইটা হলো F1 আর F2 এর, এটা R1 নাম দিয়ে দিলাম। এবার যদি আমরা বলি F1, F2, F3 এদের রেজাল্ট্যান্ট ফোর্স, তাহলে F1 থেকে শুরু করে একদম F3কে যে মিট করবে সেটাই হলো হচ্ছে তার এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স। কোশ্চেন হয়তো দিতেই পারে যে ধর এই ডায়াগ্রামটা দিয়ে দিল, তাহলে বলবে যে R2টা কার রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে তোরা এখান থেকে ড্রয়িং থেকে দেখে কি বুঝতে পারছিস যে R2টা কার রেজাল্ট্যান্ট ফোর্স বল। F1, F2, F3 আর তাহলে যদি শুধু আটটা বলে কার রেজাল্ট্যান্ট ফোর্স, শুধু একটা F1, F2, F3, F4 সব কোটারি। সব কটারই। তাহলে ব্যাপারটা পুরো মাথায় ঢুকে গেছে, আর কারো কনসেপ্টে অসুবিধা হবে না আশা করি, তাই তো। এই গেল হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্সের কনসেপ্ট। এবার হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে আসবো, ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, যেটাই হচ্ছে আমাদের মেন এইখানে বোঝার জিনিস ছিল, মানে সাবজেক্টটার নামই ছিল ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। আমরা এতক্ষণ ধরে যেটা পড়ছিলাম যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের কনসেপ্টটাই হচ্ছে সেরকম, যে কোনো ফোর্স সবসময় সে কী করবে, স্টেবল হতে চাইবে, তাই তো। আমরা এতক্ষণ ধরে যে কনসেপ্টটা পড়ছিলাম যে কোনো কনকারেন্টের ফোর্স যেদিক ডিরেকশানেই আসুক না কেন, যে কোনো ডিরেকশানেই আসুক না কেন, তাদের রেজাল্ট্যান্ট ফোর্স কিন্তু এই সবকটার সমষ্টির সাথে সমান হতে হবে। সমান মিন্স কি, যাতে এই তিনটে ফোর্সকেই এ নিউট্রাল করতে পারে, তাই তো। তার মানে কোনো ফোর্স কখনো আনস্টেবল অবস্থায় থাকবে না, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফোর্সের কনসেপ্ট, তাই তো। তাহলে কি এদের আউটকাম যে ফোর্সটা সেটা কিন্তু জিরো আসবে।
আউটকামে কিন্তু কোনো কিছুই আসে না। এই যে প্রিন্সিপাল ইকুইলিব্রিয়াম, এটা কি হয়, টু ফোর্সের ইকুইলিব্রিয়াম যদি বলি, এবার যদি এটা তিনটে ধরনের হয়, এই যে ইকুইলিব্রিয়াম যে ফোর্সটা, এটা তিন ধরনের হয়, তিনটে প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল এক নম্বরে হচ্ছে যদি টু ফোর্স থাকে, যদি টু ফোর্স থাকে তাহলে এর প্রিন্সিপাল কি হওয়া উচিত, তোরা নিজেরা বল। Two force acting on one plane in one point. তার মানে কি, এরা ইকুয়াল হতে হবে দুটো ফোর্স। যদি দুটো ফোর্স হয়, এদেরকে জিরো করতে হলে কি করতে হবে, এই পয়েন্টে ভালো করে দেখ, ইকুয়াল হতে হবে এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে অপোজিট হতে হবে, এবং তৃতীয় নম্বর হচ্ছে কোলিনিয়ার হতে হবে। তাই তো, আমি যদি এরকম দুটোই একটা ফোর্স আমি এরকম দিয়ে দিই, তাহলে কি তারা একই জিরো ভ্যালু হবে, রেজাল্টেন্ট ভ্যালুটা কখনোই হবে না। তাই তো, তার মানে ইকুয়াল হতে হবে, অপোজিট হতে হবে, আর কি কোলিনিয়ার হতে হবে। ঠিক আছে, এবার ধর আমি বললাম থ্রি ফোর্স, যদি থ্রি ফোর্সের কনসেপ্টে বলি তাহলে কি হতে হবে বলতো, তাহলে আমাদের এখানে বলতে হবে যে যদি তিনটে ফোর্স থাকে, ধর সাপোজ তিনটে ফোর্স আছে এই পয়েন্টে কাজ করছে, তাহলে কি যে কোনো দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্সটা অবশ্যই তৃতীয় ফোর্সের সাথে সমান, অপোজিট এবং লিনিয়ার হতে হবে। তাই তো, তাহলে দ্য রেজাল্ট্যান্ট অফ এনি টু ফোর্স, না বুঝতে পারলে বলবি, মাস্ট বি ইকুয়াল, অপোজিট and co-linear with third force। একদম ক্লিয়ার? তাই তো এই দুটো রেজাল্ট্যান্ট ফোর্স এই দিকে কাজ করার কথা, তাহলে এইটাকে নিউট্রাল করতে গেলে আমাকে তৃতীয় নম্বর যে ফোর্সটা একই লাইনে অপোজিট ডিরেকশন আমাকে দিতে হবে। পুরো ক্লিয়ার? তিন নম্বরে বলছে যদি ফোর ফোর্স থাকে, একই জিনিসই হবে, যে রেজাল্ট্যান্ট তোর প্রথম দুটো ফোর্সের তৃতীয়টার সাথে চতুর্থ, এইভাবেই কনসেপ্টভাবে চলে আসে। এই দুটো ফোর্স মনে রাখলে বাকিগুলো তোরা নিজেরা বুঝতে পারবি। যাক, এইটাতে আমি বেশি সময় আর নষ্ট করব না। এরপর নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, সেটা ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেমের কনসেপ্টটা কীরকম দেখ, যে যদি কোনো একটা কনকারেন্ট ফোর্স পয়েন্ট থেকে যদি এরকম দুটো ফোর্স বের হয়, দুটো নয় তিনটে ফোর্স পরপর একে অপরের দিক থেকে, সব দিক থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে ফোর্সটা, ঠিক আছে, এর প্রত্যেকটা ফোর্সের অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, প্রত্যেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে। সাপোজ ধর এইটার অ্যাঙ্গেল আলফা, এটা আমার বিটা, এটা আমার গামা, ঠিক আছে। এটার নাম দিলাম ধর আলফার অপোজিটে ধর পি ফোর্স, বিটার অপোজিটে ধর কিউ ফোর্স, গামার অপোজিটে আর ফোর্স। যদি এই ধরনের প্রিন্সিপাল হয়, তাহলে এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, পি বাই সাইন আলফা ইজুকাল টু কিউ বাই সাইন বিটা ইজুকাল টু আর বাই সাইন গামা। এই ফর্মুলাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবি, এই ফর্মুলাটা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। আমি সেই জন্যই কিন্তু ফর্মুলাটা আমি লেখালাম, সবাই মনে থাকবে তো? তন্ময়? হ্যাঁ স্যার, সুময়কে লিখতে দেন, তাড়াতাড়ি পার করে দিয়েছেন। আচ্ছা, লিখে নে চটপট লিখে নে।
ঠিক আছে? একটু উপরে তুলবেন বলিটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারের লাস্ট জিনিস যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামে শুধু কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। ফ্রি বডি ডায়াগ্রামের অ্যাপ্লিকেশন আমরা কোথায় করেছি বল? আমি পড়ানোর সময় কোথায় ফ্রি বডি ডায়াগ্রামের অ্যাপ্লিকেশনগুলো করছিলাম? স্ট্রেংথ অফ মেটেরিয়ালে, তাই তো? কোন চ্যাপ্টারে? এসবিএম এর কথা বলছেন? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে একদম। হুম। কীরকম কনসেপ্ট দেখিয়েছি, যে ধর যখন অনেকগুলো হচ্ছে তোর সেকশন হচ্ছে একসাথে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, তখন প্রতিটা সেকশন হচ্ছে আলাদা আলাদাভাবে তাদের ফোর্সের যে ডিস্ট্রিবিউশন আমরা যে ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখাই তাকেই আমরা বলি ফ্রি বডি ডায়াগ্রাম, তাই তো? অর্থাৎ কোনো কম্পোজিট হচ্ছে তোর ডায়াগ্রাম থাকলে সেইটাকে যদি আমরা সেপারেট, এটা হচ্ছে একটা পুরো কম্পোজিট ডায়াগ্রাম, ঠিক আছে? যখন হচ্ছে ধর এই ডায়াগ্রামটার উপর ধর ফোর্স, সাপোজ ধর এইভাবে একটা ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে? ধর এটা পি ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে? তাহলে এই ভেতরের ডায়াগ্রামটা কীভাবে ফোর্সটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের থ্রু দিয়ে বুঝতে পারি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, তখন প্রত্যেকটা সেকশনকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে ভেঙে নেব, বডিগুলোকে পুরো ফ্রি করে দেবো। ফ্রি করে এদের মধ্যে দিয়ে এবার ফোর্সটা কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটাকে আমরা অবজার্ভ করতে থাকবো। তাহলে সেখানে অবজার্ভ করলে কি পাবো? এই ফোর্সটা পি দিচ্ছে, একে নিউট্রাল করার জন্য এখানে একটা অপোজিট ফোর্সে পি দিচ্ছে, আবার এই ফোর্সটাকে নিউট্রাল করার জন্য এখানে একটা পি দিচ্ছে, আবার এই ফোর্সটাকে নিউট্রাল করার জন্য এইদিকে একটা পি দিচ্ছে, এবার এই ফোর্সটাকে আবার নিউট্রাল করার জন্য এইদিকে একটা পি দিচ্ছে, এইটাকে অপোজিট ডিরেকশনের জন্য এই জন্যই এটা পি দিচ্ছে। সেই জন্যই সবসময় একটা বাইরে থেকে ফোর্স দিলে অপোজিট ডিরেকশনে ফোর্সটা সমান আর অপোজিট হয়। এটা কিসের ল? কিরে বলে স্যার? নিউটনস থার্ড ল, তাই তো? যে কোনো জায়গায় যদি আমরা ফোর্স দিই ইকুয়াল অপোজিট ফোর্স, তার ঠিক অপোজিট ডিরেকশনে আমাদের আসবেই আসবে। এই হচ্ছে পুরো বেসিক ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম নিশ্চয়ই তোরা সবাই মোটামুটি জানিস, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে?